আজকের আমাদের টপিকটা হচ্ছে টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফট। সো টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফট, মিডল ইয়ার ক্লেফটের সম্বন্ধে জানাই আছে যে কী কী আমাদের মিডল ইয়ার ক্লেফট, কী নিয়ে স্টেশন টিউব, আমাদের যেখানে মিডল ইয়ারটা যেটা আছে সেটা টিম্পানিক মেমব্রেন, রেস্টুরেন্ট্রাম, মাস্টয়েড অ্যান্ট্রাম, এই সবগুলো মিলে হচ্ছে আমাদের মিডল ইয়ার ক্লেফট। তবে টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফটের আমরা একটা ক্লাসিফিকেশন বলি, অর্থাৎ এই জায়গাতে কী কী টিউমার হতে পারে, কিন্তু ক্লাসিফিকেশন আমরা শুধু নামগুলো জানবো। আর একটা টিউমার সম্বন্ধে আমরা একটু ভালোভাবে পড়বো, একটা বিনাইন টিউমার, একটা ম্যালিগন্যান্ট টিউমার। তার মধ্যে আবার বিনাইন টিউমারটা একটু বেশি করে পড়বো, আর ম্যালিগন্যান্টটা আমরা অল্প অল্প করে পড়বো, অল্প আমাদের আইডিয়া নেওয়ার জন্য। আবার বিনাইনটাও যে আমরা একটু বেশি পড়বো, কারণ সামটাইমস মাঝে মধ্যে এটা একটা রিটেন প্রশ্ন থাকে, সেই জন্যই আমরা এটা একটু এই বিট ডিটেলস পড়বো। এবং আমি যতটুকু দিব একটু অল্প, আমরা আজকে বেশিও পড়বো না, এইটুকুর মধ্যেই থাকবো। আশা করি মানে এটা তোমাদের ভালো লাগবে, বাট একটু ক্লামজি, আমি চেষ্টা করবো সহজভাবে এটাকে তৈরি করে দিতে তোমাদের জন্য। সো মেক ইট ভেরি সিম্পল। এই জন্য আমরা মিডল ইয়ার ক্লেফটের যে টিউমারগুলো থাকে এটাকে আমরা যদি ভাগ করি, বিনাইন টিউমারটা কি আর ম্যালিগন্যান্ট কী কী আছে। বিনাইনের মধ্যে যেটা থাকে, বিনাইন টিউমারগুলো আনকমন, আর ম্যালিগন্যান্ট যে তুলনামূলক, ম্যালিগন্যান্টটা বিনাইনের চেয়ে একটু কমন, এরকম আর কি কথাটা। তবে টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফট আর ভেরি ভেরি রেয়ার, হ্যাঁ, খুবই কম, হ্যাঁ, খুবই ভেরি রেয়ার টিউমার্স। এর মধ্যে বিনাইনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে গ্লোমা জুগুলারি, আরও কিছু আছে। আর ম্যালিগন্যান্সের মধ্যে যেটা হয় একটু কমন, স্কোমাস সেল কার্সিনোমা, আরও কিছু আছে, তা আমরা সাজাই নিই। বিনাইন টিউমারটা কি, ম্যালিগন্যান্ট টিউমারটা কি। বিনাইন টিউমার মধ্যে হচ্ছে গ্লোমা জুগুলারি ইজ দ্য কমন টিউমার্স। আর হতে পারে কি, অ্যাডেনোমা হতে পারে, অস্টিওমা হতে পারে, নিউরোমা হতে পারে, হিমানজিওমা হতে পারে। ব্যাস, কেউ যদি নাম জিজ্ঞেস করে মিডল ইয়ার ক্লেফটের প্রশ্ন থাকতে পারে হঠাৎ দা টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফট, তারপর গ্লোমা জুগুলারি সম্বন্ধে দু একটা প্রশ্ন থাকতে পারে, সেই জন্য রিটেনের জন্য এটা একটু পড়তে হবে। আর ম্যালিগন্যান্ট টিউমার্সের মধ্যে কি থাকে, একটা হচ্ছে প্রাইমারি টিউমার, ওই জায়গা থেকে কী কী তৈরি হবে, আর কি কি আমার বাইরের থেকে আসবে, সেকেন্ডারি কী কী থাকে। প্রাইমারির মধ্যে যেটা হয়, কমনেস্ট প্রাইমারির ভিতরে যদি হয় স্কোমাস সেল কার্সিনোমা, বাট টিউমার্স আর ম্যালিগন্যান্ট টিউমার্স দ্য বিনাইন মিডল ইয়ার ক্লেফট আর ভেরি রেয়ার। অল দ্য টিউমার্স, বিনাইন বলো ম্যালিগন্যান্ট বলো, দে আর ভেরি রেয়ার। আচ্ছা, আর থাকে সার্কোমা, অ্যাডিনোকার্সিনোমা। আর সেকেন্ডারি যেটা হয়, সেকেন্ডারিগুলো সাধারণত নেজোফ্যারিংস থেকে যায়, হ্যাঁ, প্রাইমারি টিউমার্স অফ দ্য নেজোফ্যারিংস মে এক্সটেন্ড টু দ্য আপ টু দ্য মিডল ইয়ার। সো এই হলো আমাদের অ্যাবাউট দ্য টিউমার্স অফ দ্য মিডল ইয়ার ক্লেফট। এখন এত কথা যদি আমি মনে না রাখতে পারি, বিনাইন আমি একটা টিউমার গ্লোমা জুগুলারি, ম্যালিগন্যান্ট একটা স্কোমাস সেল কার্সিনোমা, অবশ্যই আমি বিনাইন থেকে আরেকটা মনে রাখতে পারবো, হিমানজিওমাটা তো মনে রাখতে পারবো, অথবা নার্ভের নিউরোমা মনে রাখতে পারবো। ব্যাস, হ্যাঁ, এইটা হইলেই হবে। আর হার্ডি আছে অস্টিওমা, অ্যাডিনোমা, ব্যাস। আর ম্যালিগন্যান্টের ভিতরে স্কোমাস সেল কার্সিনোমা, আমাদের মিডল ইয়ার ক্যাভিটির ম্যালিগন্যান্সি একদম ভেরি রেয়ার, বাট দ্য 95% বা মোর দেন দ্যাট ইজ দ্য, আরও বেশি 90% ইজ দ্য স্কোমাস সেল কার্সিনোমা। এখন এই গ্লোমা জুগুলারি টিউমার, যেটা আমরা বিনাইন টিউমার, এই সম্বন্ধে একটু ডিটেলস পড়বো। আমরা ডিটেলসটা পড়বো একটু কনসেশনের জন্য, একটু ভালো, কারণ এটা পেশেন্ট পাওয়া যায়। আর আমরা যারা বেশি রেফার্ড পেশেন্ট পাই তারা আমরা পাই, হয়তো অ্যাজ ইউজুয়াল হয়তো ডায়াগনোসড হয় কম পেশেন্টগুলো। এই গ্লোমাস টিউমার যেটা, এর কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে কেমোডেক্টোমা, আরটা হচ্ছে নন ক্রোমাফিন প্যারাগ্যাংলিওমা, এখন এই যে গ্লোমাস টিউমার্স সিনোনিমটা কি কি, কেমোডেক্টোমা, নন ক্রোমাফিন প্যারাগ্যাংলিওমা। আমি বলবো কেন কেন এদেরকে এই নামে ডাকা হয়, এটাও বলবো, মনে রাখতে পারলে রাখবা। ইফ ইউ ক্যান রিমেম্বার বেটার, ইফ ইউ ক্যানট নো ইট। বাট গ্লোমাস টিউমার, এই টিউমারটাকে আরও এই দুই নামে ডাকা যায়। ইউ ক্যান কল দেম কেমোডেক্টোমা, নন ক্রোমাফিন প্যারাগ্যাংলিওমা। এখন এই বিনাইন গ্লোমাস টিউমার্স, দে আর বিনাইন, নাম্বার 1।
কি কি ক্যারেক্টার? নাম্বার 2, স্লো গ্রোয়িং। মনে থাকবে, বিনাইন, স্লো গ্রোয়িং। সুতরাং পেশেন্টকে অনেক সময় দেয়, হ্যাঁ। এই জন্য এইসব পেশেন্টগুলো অনেক সময় হয় কি, সামটাইমস patients dies without getting their treatment, and sometimes because complain only, their patient complain goes from this doctor to this doctor, this ENT to that ENT specialist, and ultimately diagnosed, sometimes diagnosed earlier, sometimes diagnosed lately. Earlier you can do some treatment, later very difficult to, at least in our country, but nowadays there is a scope. So okay, so slow growing. আরেকটা মাথায় মনে রাখতে হবে, ভাস্কুলার টিউমার। ভাস্কুলার, স্লো গ্রোয়িং, ভাস্কুলার বলা হয় যে না, দিস ইজ টোটালি ভাস্কুলার, নো। ভাসেলস আর এখানে ভেসেলগুলো, ভাস্কুলারস আর প্রমিনেন্ট, এই জন্য ভাস্কুলার বলা হয়। নট ইট ইজ অরিজিন ফ্রম দ্য ভেসেল, নট দ্যাট, ইট ইজ ভাস্কুলার, নট মাস্কুলার। ভাস্কুলার ইজ বেশি, এখানে ব্লাড সাপ্লাই এটাতে বেশি থাকে। এখন অ্যারাইজ করে কোত্থেকে? অ্যারাইজেস ফ্রম দ্য গ্লোমাস বডিজ। হোয়াট দিস গ্লোমাস বডিজ লাইজ? সো আমার গ্লোমাস টিউমার, the thing is that our glomus tumors, their character is they are benign, slow growing, vascular tumors, arises from the glomus bodies. এখন let's see what the glomus bodies present, where it is. Number 1, at the dome of the jugular bulb. Number 1, at the dome of the jugular bulb. Number 2, promontory. Number 3, along the tympanic plexus. এখন এগুলা for MBBS level, never, no need to go inside in details, just from the glomus bodies and where the glomus bodies lies. If you can say at MBBS level in the jugular bulb, it's okay. Then number you can say promontory, 100% for you, but for the trainees they have to add another 2. One is in the hypotympana, and another is along the course of the tympanic plexus. Actually, tympanic plexus there is a branch of the glossopharyngeal nerve in the middle ear, and that is called the Jacobson's nerve. From that nerve এখানে glomus bodies থাকে, সেখান থেকে this tumor arises. Okay. Why it is called, I told you that chemodectoma বলা হয়. Why it is called chemodectoma? Because it resembles carotid bodies. এই জন্য এটাকে chemodectoma বলা হয়। আর the tumor, this tumor, এই যে টিউমারটা arises from the paraganglionic cells of the neuroectoderm, which is found, এই যে কথাটা আমি বলেছিলাম, বেসিক্যালি কোথায় অ্যারাইজ করে? ফ্রম দ্য নিউরোএক্টোমা, অ্যারাইজ ফ্রম দ্য নিউরোএক্টোডার্ম। কোথা থেকে? which is found in abundance on the jugular bulb, that is jugular bodies. So এই যে নিউরোএক্টোডার্মটা কোথায় থাকে? jugular bodies. Neuroectoderm on the jugular bulb or on the promontory, arising from the tympanic branches of the glossopharyngeal nerves. এই যে করে, এই জন্য এটাকে বলা হয় প্যারাগ্যাংলিওমা, যেহেতু নিউরোএক্টোডার্ম থেকে আসে। These cells produce catecholamines, neuropeptides, and serving as neurotransmitters. Very complicated, no need to go. Just for MBBS students, you just to memorize from where it arises from the jugular bodies. Where the jugular bodies lies, it lies over the dome of the, where it is situated? This is situated at the dome of the jugular bulb, promontory, and around the tympanic plexus. This much. এখন এটা এই যে আমরা যেটা অরিজিন বললাম আর এর এক্সটেনশন, এর উপর ভিত্তি করে এটাকে 4টা ভাগ করা হয়: টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1টা টাইপ 1 এটাকে বলা হয় গ্লোমাস টিম্পানিকাম। এটা গ্লোমাস টিউমারের মধ্যে পড়বে না, গ্লোমাস টিউমারের মধ্যে পড়বে, কিন্তু
যেহেতু জুগুলার বালতে যখন গ্লোমাস জুগুলারি, কিন্তু আমরা পড়ছি গ্লোমাস টিউমার্স। এই গ্লোমাস টিউমার যেটা, হ্যাঁ গ্লোমাস টিউমার্স, এই গ্লোমাস টিউমার্সের যেটা অ্যারাইজ করে ফ্রম দ্য টিম্পানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ over the promontory and confined to the middle ear, it is called glomus tympanicum. It's called glomus tympanicum. এটা হচ্ছে টাইপ 1। অর্থাৎ টিউমারটা যখন অ্যারাইজ করবে প্রমন্টরি থেকে নাম্বার 1, এবং কোত্থেকে ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর এই ব্রাঞ্চেস অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভটাই কিন্তু টিম্পানিক প্লেক্সাসটা তৈরি করে, আর এই ব্রাঞ্চটাকে বলা হয় জ্যাকবসন্স নার্ভ। সুতরাং এই নার্ভ থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লোমাস টিম্পানিকাম। আর গ্লোমাস জুগুলারি যেটা, এটা হলো ইট অ্যারাইজেস ফ্রম দ্য ডোম অফ দ্য জুগুলার বাল্ব, জুগুলার বাল্ব। আচ্ছা, আর এই যে গ্লোমাস টিম্পানিকাম, ইট ইজ লিমিটেড টু দ্য মিডল ইয়ার। আর এই যে গ্লোমাস জুগুলারি আমরা বললাম ইজ অ্যারাইজেস ইন দ্য ডোম অফ দ্য জুগুলার বাল্ব and is limited to the middle ear and the bulb of the jugular vein. এইটা হচ্ছে টাইপ 2। টাইপ 3 এটাকে বলা হয় গ্লোমাস জুগুলার টিউমার্স, এটাকে একসাথে করা হয়। এটা কি টাইপ 2 এবং টাইপ 2 যেটা, এখানে কি হয় টাইপ 1 and 2 from the middle ear extends to the surroundings. 1 and 2 যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে প্রমন্টরি থেকে যেটা উঠছে, এটা হচ্ছে টাইপ 1, যেটা আমার বাল্ব অফ দ্য ডোম অফ দ্য জুগুলার বাল্ব থেকে উঠছে, সেটা হচ্ছে টাইপ 2। এইটা যখন এক্সটেন্ড করে সারাউন্ডিংস বনি স্ট্রাকচারগুলোকে ভেঙে যখন অন্য রিজনে চলে যায়, তখন এটাকে বলা হয় গ্লোমাস জুগুলারি টিউমার্স। এটার ভিতরে একটা ব্যাপার আছে, এটা কি করে, ইট ডিস্ট্রয়স দ্য বোন and may invade the mastoids and petrous apex. শুধু মাস্টয়েড এবং পেট্রাস অ্যাপেক্সটাকে যদি সে ডিস্ট্রয় করে, then it is called type 3. কিন্তু if it is after that, if it extends to the intracranial extension, extension করে and extends to the base of the skull, middle and the posterior cranial fossa, এবং jugular foramen-কে involve করে, and when it involves a jugular foramen, দেয়ার কি হয় 9, 10, 11, 12 এই ক্রেনিয়াল নার্ভগুলো আমাদের সেখানে থাকে, এই কারণগুলো ইনভলভ করে। যখন এই নার্ভগুলোকে ইনভলভ করে, তখন এই নার্ভ যেখানে যেখানে সাপ্লাই দেয় তার সেখানে প্রবলেম হয়, কারণ এটাকে বলা হয় টাইপ 4। সো রিটেনের জন্য তোমাদের ক্লাসিফিকেশন থাকে জাস্ট টাইপ 1, যেটা জাস্ট অ্যারাইজেস ফ্রম দ্য প্রমন্টরি, ব্যাস। টাইপ 2, which one arises from the bulb of the jugular, arises from the bulb of the dome of the jugular bulb. Number 3, যখন একটু extend করে it goes to the invades the mastoid and petrous apex, then it is 3. But when it extends to the intracranially, there is extensions and involves the cranial nerve, then it is type 4. ব্যাস। প্রমন্টরিতে আছে bulb of the dome of the jugular bulb আছে 1 and 2, এক্সটেনশন করে মাস্টার্ডে গেল, পেট্রাস অ্যাপেক্সে গেল, টাইপ 3। যখন ক্রেনিয়ামে ঢুকে গেল, টাইপ 4। এর বিষয়ে আমাদের একটু দরকার নেই, টাইপের মধ্যে এটাই। আর অ্যাকচুয়ালি ভাগ করে যখন টাইপ 1 তখন বলা হয় গ্লোমাস টিম্পানিকাম, যখন টাইপ 2 তখন বলা হয় গ্লোমাস জুগুলারি, আর 3 and 4 কে বলা হয় গ্লোমাস জুগুলারি টিউমার্স। গ্লোমাস জুগুলারি টিউমার্স মানে অ্যারাইজ করে অনেকগুলো মিলে একটা জায়গা, অর্থাৎ অনেকগুলো জায়গায় এসে চলে গেছে। এর ইনসিডেন্সটা কি টাইপের? ইনসিডেন্স হচ্ছে দিস টিউমার্স মোর কমনলি affected in the females. Interesting, our tinnitus patients, and I will tell in later, because the chief complaint of these patients are the tinnitus. আমরা সাইন সিমটমে পড়বো, ডটোলজিক্যাল সিমটম দিয়ে পড়বো, নিউরোলজিক্যাল সিমটম দিয়ে পড়বো, জেনারেল সিমটম দিয়ে পড়বো, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যা ইন্টারেস্টিং হচ্ছে এইসব মহিলারা কানের শো ভোবো নিয়ে আসে, এবং ভেরি লেটলি আমরা ডায়াগনোস করতে পারি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম দ্য গ্লোমাস জুগুলারি। আচ্ছা, যাক, তো দিস টিউমার্স they are very
common in the females এবং middle aged persons are commonly affected sorry কোন এজে মিডল এজড এবং বিটুইন দ্য এজ অফ দ্য 40 to 50 ইয়ার্স এটা ব্যাপারটা হচ্ছে এরকম আর হিস্টোপ্যাথোলজিটা যেটা হয় আমি আগে বলেছি দিস আর ভেরি স্লো গ্রোয়িং ইট ইজ বিনাইন টিউমার অ্যান্ড স্লো গ্রোয়িং বলেছি একটা ব্যাপার আছে হিস্টোলজিক্যালি ইট ইজ নন ক্যাপসুলেটেড এবং লোকালি ইনভেসিভ অ্যান্ড এক্সট্রিমলি ভাস্কুলার and extremely vascular. এই টিউমারগুলোর ভিতরে there is 3 elements in these tumors: epithelioid cells, veins and capillaries, and connective tissue. Epithelioid cells are arranged in groups separated by fibrous tissue which contains dilated veins. At some places, these cells are compressed to form cords. Sorry, na? So histopathology যে ব্যাপারটা শুধু মনে রাখতে হবে these are very slow growing tumors, number 1. Number 2, benign tumor তো বটেই, non-capsulated. আর হচ্ছে locally invasive and extremely vascular. 3 ধরনের টিস্যু থাকে, epithelioid cell থাকে, veins and capillaries থাকে, and the connective tissue. আর যে epithelioid সেলগুলো থাকে they are arranged in groups separated by fibrous tissue which contains dilated veins. আর এই যে সেলগুলো থাকে এই সেলগুলো কোনো কোনো জায়গায় compressed to form cords. যাক প্যাথোলজি হিস্টোপ্যাথোলজি খুব একটা লাগে না কিন্তু আমরা ডিজিজটা পড়তেছি সেজন্য 2 লাইন বললাম হিস্টোপ্যাথোলজিটা অনেক বড় I don't like to go in depth just to know 3 ধরনের টিস্যু থাকে তবে ডিজার্টিয়াম ভাস্কুলার ভেইন অ্যান্ড ক্যাপিলারিজ খুব বেশি থাকে Let's start the clinical features. Clinical features are the pathological features and some neurological features and the general features. Other symptoms. Pathological symptoms যেগুলো সেগুলোর মধ্যে নাম্বার 1 and commonest is the tinnitus. আমরা tinnitus, vertigo এগুলো আমরা আলাদা পড়বো তবে দেখো আমরা পিছন থেকে পড়ে আসছি we are accustomed with this tinnitus so একটা কানে একটা সাউন্ড শোনা but that sound is not present outside the source is not there but the patient is hearing that sound so tinnitus it is the commonest symptom and কি ধরনের pulsatile এটা একটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি লোমাস জুগুলারে আমরা সন্দেহ করি শুধু এই একটা জায়গা থেকে tinnitus এবং পালসেটাইল নাম্বার 1 আর আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখন আমরা কম্প্রেসড করি ওভার দ্য জুগুলার ভেইন এখানে কম্প্রেস করলে পেশেন্টের টিনিটাসটা কমে যায় যখন এটা সন্দেহ হবে পেশেন্টের দেন তোমাকে ইনভেস্টিগেশনটা ওই দিয়ে চলে যেতে হবে আর জেনারেলি আমাদের টিনিটাস অনেক কারণে হয় আর লোমাস জুগুলারি ভেরি রেয়ার টিউমার সো টিনিটাস হইলেই যে আমার গ্লোমাস জুগুলারি সন্দেহ করে তাকে পরীক্ষা নিরীক্ষা করে টাকা পয়সা নষ্ট করতে হবে সেটা করা যাবে না সো দ্য টিনিটাস ইজ দ্য কমনেস্ট সিমটমস অ্যান্ড পালসেটাইল অ্যান্ড ইট ইজ রিডিউসড বাই compression over the jugular vein কোথায় ইন দ্য নেক পেশেন্ট যে সাইডে বলবে সে জায়গায় জুগুলার ভেইন বাইরে থেকে আমি বুঝবো কীভাবে আসলে কমন ক্যারোটিড আর্টারি ওটা তো একটা ইয়ের ভিতরে থাকে আমাদের কমন ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জুগুলার ভেইন এরা একই ইয়ের ভিতরে থাকে ওখানে ওই যে শীতের ভিতরে থাকে সোজা কথা আমরা যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডেবল থেকে 2 ইঞ্চি নিচে এখানে চাপ দিলে বুঝতে পারি যে পেশেন্ট বলতে পারবে যদি আমরা পুরোটা কাভার না করতে পারি 3 আঙুল দিয়ে চাপ দেবো পেশেন্ট অ্যাটলিস্ট মারা যাবে না পেশেন্ট উইল নট ডাই সো অ্যাটলিস্ট ইউ ক্যান টেস্ট ইট বাই দিস সো দিস ইজ নাম্বার 1 tinnitus নাম্বার 2 deafness টিনিটাসের সাথে পয়েন্ট দেয়ার 2 থিংস কিছু টিনিটাসের সাথে আমাদের কি হয় আমাদের টিনিটাসের সাথে আমাদের সেন্সোরিয়াল হিয়ারিং লস থাকে তখন আমরা একটা চিন্তা করি এক ধরনের টিউমার আছে আর যখন কন্ডাক্টিভ হয় তখন এই দিকে চলে আসে সো এই দুটো জিনিস কন্ডাক্টিভ অ্যান্ড দ্য পালসেটাইল টিনিটাস হুইচ রিডিউসেস অন প্রেশার ওভার দ্য জুগুলার ভেইন এটা আমাদেরকে ইট গিভস আস সাম ক্লু ফর আওয়ার ডায়াগনোসিস
Then dizziness. But dizziness is uncommon. It is uncommon, and it indicates the extension of the disease. Then sometimes autouria may present. And this, when there is autouria, that is the blood stain, and sometimes the bleeding is common. Bleeding is common and maybe profuse. At least in my life, I saw 2 cases. ব্লিডিং নিয়ে আসছে পেশেন্ট হঠাৎ করে, তারপর আমরা সার্জারি করতে গিয়ে দেখলাম যে এই অবস্থা। যাই হোক, আই স 2 cases and dealt, so very rare. আমার এত বছরের জীবনে আই অনলি ডিল্ট 2 cases। কিন্তু এটা একটু জানে রাখা ভালো যে টিউমারটার সম্বন্ধে, যে আমার ভেরি রেয়ার টিউমার। দেন autological, then come to the neurological symptoms. Neurological symptoms, when it happens? Actually, it happens when, because I told that the tumor can erode the mastoid, skull base, and can enters into the intracranial cavity, and then it causes the paralysis of the last 4 cranial nerves. এখন যখন last 4 cranial nerves কে involve করবে, facial and vestibular cochlear nerves, মানে cochlear nerves, even লাস্ট ফ্লোরে যখন ইন্টারনাল জুগুলার ফোরামেনে যাবে তখন লাস্ট ফ্লোর cranial nerves, আর যখন প্রমোটরি দিয়া ওটাকে ডিস্ট্রয় করবে তখন সে ডিস্ট্রয় করবে ফেশিয়াল নার্ভকে, আর যখন ভিতরে যাবে ফেশিয়াল করবে আর করবে ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ। তাহলে এদিকে 4টা, এদিকে 2টা, 6টা নার্ভকে সে ইনভলভ করতে পারে। তাহলে এই 6টা নার্ভের যা যা প্রবলেম নিউরোলজিক্যালি উইল সি দ্যাট। সো facial nerve palsy, 9 to 12 cranial nerve palsy occurs later, and maybe after many years. About around 30 to 35% cases, it causes dysphagia, hoarseness of voice, paralysis of the soft palate, and paralysis of the trapezius and sternocleidomastoid muscles. So actually, our facial nerve palsy জন্য যা যা হয়, vestibular nerve জন্য যা যা হবে, everything will get it. So when it is very rarely, neurological symptoms এটা পাওয়া যায়। and other symptoms মধ্যে কী কী থাকে? পেশেন্টের হেডেক থাকে, সুইটিং হয়, এসব পেশেন্টরা ঘন ঘন তারা হয়, এবং হাইপারটেনশন, অ্যাংজাইটি, পালপিটেশন। আসলে এই যে এগুলো হয়, পালপিটেশন কেন হয়? ওই যে তারা, আমি বলেছি, ডিউ টু দ্য রিলিজ অফ দ্য ক্যাথিকোলামাইন্স, ডিউ টু দ্য রিলিজ অফ দ্য ক্যাথিকোলামাইন্স, এই জন্য এই প্রবলেমটা হতে পারে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই পেশেন্টগুলো অনেক সময় কিন্তু এই সিমটমগুলো নিয়ে আসে। এই সিমটম যে তার পালপিটেশন হচ্ছে, সে অ্যাংজাইটিতে ভোগে, হাইপারটেনশন, সুইটিং, হেডেক, আর টিনিটাস থাকবে, এসব টিনিটাস থাকবে। যাক, এখন এই ট্রিটমেন্টগুলোকে আমরা অটোস্কোপি করলে কী পাব? আমরা এই পেশেন্টের ডায়াগনোসিস করবো। একটা তো সিমটম বেসড, আর একটা হচ্ছে অটোস্কোপি একদম। অটোস্কোপিতে আমরা 2টা জিনিস পাবো। একটা হচ্ছে ইনিশিয়ালি প্রথম দিকে at the first stage we'll get an intact tympanic membrane, এবং intact tympanic membrane পিছনে আমরা একটা পিঙ্কিশ মাস দেখতে পারবো, এবং এই যে আমরা পিঙ্কিশ মাসটা দেখতে পাবো in some cases, not always, কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপর আমরা একটা পেশেন্ট, এরপর যেটা হয় সেটা হচ্ছে ব্রাউন সাইন। এখন এই ব্রাউন সাইনটা কি? সিম্পল, আমরা টিম্পানিক মেমব্রেনের উপরে প্রেশার ক্রিয়েট প্রেশার ওভার দ্য টিম্পানিক membrane with the help of the Shigel's speculum. While it creates pressure over the tympanic membrane with the help of the Shigel's speculum, tumors will find that tumors to pulsate. So that a pulsation হবে, and even blanching on increasing the pressure. বলে প্রেশার ওঠাতে পালসাটাইল হবে এবং ব্লেঞ্চিং হবে, একটু নাচানাচি শুরু হয়ে যাবে। এটাকে বলা হয় ব্রাউন সাইন, BROWNS, ব্রাউন সাইন। এখন এই যে ইনট্যাক্ট টিম্পানিক মেমব্রেনের পিছনে যেটা দেখা যায়, এটাকে বলা হয় রাইজিং সান, sign behind the bluish tympanic membrane,
এটাকে বলা হয় রাইজিং সান, কোনো যে সূর্য উঠছে এরকম একটা ভাব থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা পাই পলিপ পেতে পারি। পলিপ may be seen coming out through a perforation and extending into the external auditory canal. এখন এই পেশেন্টগুলোকে আমরা হাউ উইল ইনভেস্টিগেট, আমরা এই পেশেন্টগুলোকে আমরা কীভাবে ইনভেস্টিগেট করব? ফার্স্ট নাম্বার ওয়ান, যদি সন্দেহ হয় আমরা ব্লাড ক্যাথলেকোলামাইন লেভেলটা দেখব, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউরিন এক্সামিনেশন ফর এলিভেটেড লেভেলস অফ দ্য VMA, আমরা ইউরিনটা চেক করতে হবে। VMAটা কি? VMAটা কি? ভ্যানিলিল ম্যান্ডেলিক অ্যাসিড, এবং এটা ওর আমরা মেটানেফ্রিন লেভেলটাও দেখতে পারি, তবে VMA এটাই দেখা হয়। আর দেখতে হয় ব্লাডের ক্যাথেকোলামাইন লেভেল আর ইউরিনে VMA। একটা আমাদের প্লেন এক্সরে আমাদেরকে হেল্প করতে পারে, এক্সরে মাস্টার্ড বেস অফ দ্য স্কাল হেল্প করতে পারে। প্লেন এক্সরে জুগুলার ফোরামেন ভিউ এটা আছে, সেইটা করলে অনেক সময় শোজ এক্সপানশন অ্যান্ড ইরোশন অফ দ্য জুগুলার ফোরামেন। জুগুলার ফোরামেনের এটা জুগুলার ফোরামেন প্লেন এক্সরে অফ দ্য জুগুলার ফোরামেন ভিউ যদি করা হয়, সেখানে যদি সে জুগুলার ফোরামেনকে ইনভলভ করে তাহলে আমরা বোন ইরোশন দেখতে পারবো, অর্থাৎ জুগুলার ফোরামেনের ভিতরে। এটা তো লেট কেসে, আর আর্লি কেসে আমরা যেগুলো আমাদের করা হয় সেটা হচ্ছে একটা হলো টোমোগ্রাফি টু নো দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, সিটি স্ক্যান, ক্যারোটিড এনজিওগ্রাফি, জুগুলার ভ্যানোগ্রাফি, এগুলো আমাদেরকে করতে হয়। কী করা হয়? সিটি স্ক্যান। আচ্ছা, সিটি স্ক্যান এটা যেটা করা হয় এটা একটু জানলে ভালো, উইথ ফাইন কার্ডস। এটা আমাদের কীভাবে help করে? It helps to visualize the size and extent of the tumor and any bone erosion or dehiscence of the bone. Actually CT আর MRI করলে আমাদের সফট টিস্যুটা আমরা যেটা বুঝতে পারি, ডিফারেন্স দ্য MRI যদি আমরা করতে পারি, MRI will help us to see the define the soft tissue extent of the tumor. So CT, MRI এগুলো করা যেতে পারে। আর তো বললাম আমরা এনজিওগ্রাফি, ভ্যানোগ্রাফি, to see the invasion of the jugular valve and the vein. তবে আমাদের অনেকের একটা আমরা অনেক সময় করি একটা টিউমার দেখলে, কিছু দেখলে আমাদের বায়োপসি করার জন্য খুব, ইফ ইউ সাসপেক্ট দ্যাট সুজানের জন্য হয় কি সব কিছু ধরে টানা হেঁচড়া করতে নেই। জুগুলার ভেনের ইট ইজ ভেরি ভাস্কুলার, ওই কোনো প্রিপারেশান নাই নিয়ে যদি আমরা এটাকে বায়োপসি নিতে যাই, এটা একদম প্রাণঘাতী। ব্লিডিং ভেরি রেয়ার, যেটা স্টপ করা যাবে কোনো প্রিপারেশন না থাকে। সো বায়োপসি ইন সাসপেক্টেড গ্লোমাস টিউমার ইজ নেভার ডান অ্যাজ দ্য টিউমার ইজ হাইলি ভাস্কুলার। এখন হাউ উইল ম্যানেজ দ্য কেস? How to manage the case or the treatment? Actually, the management or the treatment depends on diagnostic evaluation along with the age, type of tumor and general physical health. Type of tumor bolte hoye type 1, type 2, type 3 or type 4 এটার উপর ডিপেন্ড করবে, আর নির্ভর করবে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন। বিকজ অ্যাকচুয়ালি পেশেন্ট ভালো করে প্রেজেন্ট করে, কষ্ট নিয়ে প্রেজেন্ট করার আগে কানের শোষ নিয়ে, কানের টিনিটাস নিয়ে, কানের ভোগ শব্দ নিয়ে patients can run day by year together. But when it goes to the inside, when it involves the cranial nerves, when it goes inside, severe headache, then এবং সেই স্টেজে যেতে যেতে অনেক সময় লাগে। এই জন্য তখন পেশেন্টের কন্ডিশনটা অত ভালো থাকে না। সেই জন্য এটার কন্ডিশনের উপর, ইফ ইউ ক্যান ডায়াগনোস ইট আর্লি, দেন ওয়ান ট্রিটমেন্ট, and then there is the treatment, no medical treatment, there is the treatment is the surgery. But if the patient is late, there is the palliative treatment. এখন এই palliative treatment তাহলে কাদের দিতে হয়? The elderly patients, those who are above 65 to 70 years like this, এবং medically those who are not fitted, and those patients having multicentric lesion, তারা অনেক জায়গাতে ইনভলভ হয়ে গেছে, মানে তার আরও তাদের অন্য প্রবলেম আছে, সেই জন্য তাদেরকে
তাদেরকে তোমাকে প্যালেটিভ ট্রিটমেন্ট, প্যালেটিভ ট্রিটমেন্ট মধ্যে নাম্বার 1 যেটা আমরা দিতে পারে সেটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। Why it is give radiation? Why we like radiation therapy? Because of low morbidity, low cost, and conservative therapy, or to patients with unresectable tumors, or to control the vascularity of the tumors. তাহলে এই রেডিওথেরাপিটা আমরা কখন চয়েস করব? দুইটা, বিকজ অফ লো মরবিডিটি আর লো কস্ট, আর চিন্তা করবো এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া। আর কাদেরকে আমরা দিব? টু পেশেন্টস উইথ আনরিসেক্টেবল টিউমার্স অর রিসেক্টেবল, এটাকে রেডিওথেরাপি দিয়ে আমরা তার ভাস্কুলারিটা কমাই নিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তবে রেডিওথেরাপি যে ডোজে দিতে হয় এতে একটু প্রবলেম থাকে, সাইড এফেক্ট হয়। কী হয়? হিয়ারিং লস, অস্টিওরেডিওনেক্রোসিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ, and radiation induced malignancy must be kept in mind. এখন আবার ব্যাপার আছে, ওই আবার হইতে রেডিয়েশন ইন্ডিউসড ম্যালিগন্যান্সি হইতে আজিমপুর চলে যাবে। সুতরাং এই কথাটাই টার্মগুলো আমি এখানে ইউজ করছি এই জন্য তোমাদের এমপিএস লেভেলে অনেক সময় জিজ্ঞেস করলে তোমরা এগুলো ভালো বলতে পারো না। এটা না, মানে অনেক সময় জিজ্ঞেস করো যে রেডিয়েশন থেরাপির কমপ্লিকেশন কী। দেখো এটা দিলে তুমি সব জায়গায় চালাই দিতে পারো। অর্থাৎ কমপ্লিকেশন অফ দ্য রেডিয়েশন থেরাপি অথবা রেডিওথেরাপির কমপ্লিকেশনটা কি? অনেক কিছু আছে। তুমি যদি এই কথা বলতে পারো, এখন ডিপেন্ডস আপন দ্য সাইট, একটা সাইটের উপরে নির্ভর করবে, তাই না? আমি যদি এই রিজনে দিই তাহলে আমার কী হবে? আমরা এই রিজনে যদি দিই তাহলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রিজনের জন্য একটা দুটা রিলেটেড বলে, আর সবগুলো কিন্তু কমন। যেমন তুমি এই রিজনের জন্য হিয়ারিং লস, আরগুলো কিন্তু দেখো কমন, অস্টিওরেডিওনেক্রোসিস অন্য জায়গা হতে পারে। আবার তুমি এই জায়গা থেকে দিলে রেডিয়েশন দিলে ব্রেনে যেতে পারে, এখানে দিলে ব্রেনে যেতে পারে, তাহলে আর দিলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমার ড্যামেজ হতেই পারে। হ্যাঁ, আর অল ক্ষেত্রে রেডিয়েশন ইন্ডিউস ম্যালিগন্যান্সি তো হতেই পারে। সো এই চারটা এমবিবিএসের জন্য কিন্তু বেশি দরকার নেই, এই 2-3 পয়েন্ট বলতে পারলে হঠাৎ কমপ্লিকেশনস অফ দ্য রেডিওথেরাপি হয়ে যায়। তারপর আমরা মুখে পড়লে ড্রাই, চুল পড়ে যাবে, যে চামড়াটা বার্ন হয়ে যেতে পারে, তাই না? ওগুলো আলাদা ব্যাপার। আচ্ছা, তাহলে সার্জিক্যাল যে অ্যাপ্রোচটা আমার নির্ভর করবে, যদি আমার ছোট্ট টিউমার হয়, টাইপ 1 হয়, মনে পড়ে টাইপ 1 কোনটা? যদি আমার যেটার উৎপত্তিটা আমার জাস্ট টিম্পানিক ব্রাঞ্চ অফ দ্য গ্রোসফ্রেঞ্জিয়াল নার্ভ যেটা থেকে আসছে, দ্যাট ইজ ওভার দ্য প্রমন্টরিতে যেটা হয় টাইপ 1, সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা করি ট্রান্সমিটাল টিম্পানোটমি বলো, ট্রান্সমিটাল, এবং এখান দিয়ে ভিতর দিয়ে চলে যায়, এটাকে আনা যেতে পারে। আচ্ছা, কিন্তু ট্রান্সমাস্টয়েড উইথ এক্সটেন্ডেড ফেশিয়াল মানে দরকার নেই। আর টাইপ 2 টাইপ 3 ব্যাপারে 2-4 গুলা স্কাল বেস সার্জারি, সোজা কথা স্কাল বেস সার্জারি। তো পারমিটাল অথবা আমরা পোস্ট-অরিকুলার দিয়ে আমরা ঢুকতে পারি, টাইপ 1-এর ক্ষেত্রেও যেতে পারি, টাইপ 2-3-4 এর ক্ষেত্রে উইথ দ্য স্কাল বেস সার্জারি। তবে একটা কথা মনে রাখতে হবে, when there is intracranial extensions, we have to manage the cases with the help of a neurosurgeon. But যদি আমরা সংক্ষেপ করি, how the treatment surgical excision of the small tumors via the transmeatal route. আর যদি অন্যগুলো হয়, post-surgical route with the skull base surgery. স্কাল বেস সার্জন হেল্প নিতে হতে পারে কি ওগুলো হলে 2-3-4 হলে 2-3-4 2-3-4 হলে স্কাল বেস অ্যান্ড দ্য নিউরোসার্জন তাদেরকে লাগবে সাথে। সো দিস মাচ। তাহলে যা চিৎকার করলাম, এখানে জাস্ট মনে রাখতে হবে যে মিডল ইয়ার ক্লেফটের ভিতরে বা মিডল ইয়ারের ভিতরে সবচেয়ে কমনেস্ট বিনাইন টিউমার হচ্ছে গ্লোমাস জুগুলারি টিউমার্স। এবং টিউমার্সটা কখন হয়? যখন এটা স্টেজ অফ 3-4 হয়, 3-4টা মিলে হয় গ্লোমাস জুগুলারি টিউমার্স, এবং বাট দিস আর ভেরি আনকমন। এখন আসো ম্যালিগন্যান্ট টিউমার্সের মধ্যে যেটা হয় সেটা আমাদের যেটা আসে বিনাইন টিউমার দরকার নেই, আমাদের ম্যালিগন্যান্ট টিউমার্স। এখন ম্যালিগন্যান্ট টিউমার্সের ভিতরে আমাদের মেইনলি যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা।
আর এরপর যেগুলো আসে অ্যাডিনোকার্সিনোমা হতে পারে, হ্যাঁ, র্যাবডোমায়োসার্কোমা হতে পারে, ভেরি রেয়ার, বাট ইভেন স্কোয়ামাস সেল কার্সিনোমা দিস আর অলসো ভেরি রেয়ার, হ্যাঁ। অ্যান্ড হোয়াট ইজ দ্য commonest tumors of the middle ear, malignant tumors of the middle ear, squamous cell carcinoma. এটোলজিটা কি? এটোলজিটা হচ্ছে ক্রনিক অটোরিয়া, অর্থাৎ লং স্ট্যান্ডিং সিউসেম যেগুলো আছে সেগুলো, অ্যান্ড এক্সপোজার টু দ্য রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। এটা কী ধরনের? যেমন পার্সনস ওয়ার্কিং ইন রেডিয়াম ডায়াল পেন্টিং ইন ওয়াচ কোম্পানিজ, হ্যাঁ, কোম্পানিজ, এটা কিন্তু ওরা এটা, এবং এই জন্য আমাদের দেশের চেয়ে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এই ডিজিজটা একটু মিডল ইয়ার ম্যালিগনেন্সিটা আমাদের দেশের চেয়ে ওদের ওখানে বেশি, ইন ওয়ান সেন্স, অ্যাজ দে আর তাদের পেশার উপরে। আবার একটা দিক দিয়ে বেশি আমাদের এখানে নেগলেক্টেড অনেক পেশেন্ট আছে যাদের কান পাকা কিন্তু কোনো লং স্ট্যান্ডিং কেসেস, বাট ভেরি রেয়ার, সো কমনলি সিন ইন দ্য ওল্ড এজ। এখানেও একটা ব্যাপার যে ফিমেলস আর অ্যাফেক্টেড মোর। সিমটমটা কী থাকে? সিমটমটা থাকে পেইন, হ্যাঁ, পেইন থাকে। আচ্ছা, আমরা যেটাকে পেইন থাকে, ব্লাডি ডিসচার্জ থাকে, মানুষের পেশেন্ট আসলে জাস্ট সোয়েলিং দ্য পোস্টেরিয়র রিজনে আসতে থাকে, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস নিয়ে আসতে পারে, এখন আসতে পারে। তো এগুলো কিন্তু আমরা সাজায় নিই। এক নম্বর যেটা থাকে লং স্ট্যান্ডিং কেসেস অফ সিউসেম উইথ ব্লাড স্টেইন অ্যান্ড অফেন্সিভ ডিসচার্জ, নাম্বার 1। নাম্বার 2, পেশেন্ট পেইন ফিল করে, ইয়ার এক ফিল করে, তবে কী ধরনের? ডিপ সিটেড পেইন টু মডারেট টু সিভিয়ার ডিগ্রি অফ, এবং এই পেইনটা কী হয়? থ্রবিং টাইপের পেইন, পেশেন্টের পেইনটা হয় থ্রবিং টাইপের পেইন, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস নিয়ে আসতে পারে। এবং on examination of these patients, you see the agglomerations or friable mass in the meatus and the middle ear. এসব পেশেন্ট এটা পাওয়া যেতে পারে, and the patients their complaint থাকে progressive increasing deafness and vertigo is the late future. Late future-টা হচ্ছে vertigo. এবং these patients there may be have metastasis in the neck, and they may come with the neck mass also. Discharging ear with neck mass, you do the FNAC, maybe you'll get it. Okay. What are the investigation? X-ray middle ear and the mastoid, very interesting. And CT scan, biopsy of the tissue, keratojugular vein angiography. These are important investigation. Among these, CT MRI is the ইনফরমেটিভ, সবচেয়ে ভালো জিনিস দিবে আমাদেরকে সিটি স্ক্যান। এখন আমরা খুব সংক্ষেপে যদি আমরা বলি যে হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য ম্যালিগনেন্সি ইন দ্য মিডল ইয়ার, অত ডিটেলস যাওয়া দরকার নেই। মডারেট টু সিভিয়ার পেইন, দ্য পেইন ইজ থ্রবিং ইন নেচার, ব্লাডি ডিসচার্জ, লং স্ট্যান্ডিং, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, অ্যান্ড একটা কথা মনে রাখতে হবে, রেড ব্লিডিং পলিপ or ulcerative growth may be seen with the destruction of the surrounding area. এটা আমরা অনেক সময় we can get it. ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এক্সটেন্ট অফ দ্য টিউমার্স। এবং সোজা কথা, এখানে অন্য কোনো ইয়ে নাই। রেডিক্যাল অর এক্সটেন্ডেড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি যদি নোডে আসে থাকে উইথ ব্লক ডিসেকশন, অর ইউ ক্যান সে রেডিক্যাল নেক ডিসেকশন, ফলোড বাই রেডিওথেরাপি, এইটাই হচ্ছে তার ট্রিটমেন্ট। যদি প্র্যাকটিস বনে যায়, আমাদের প্র্যাকটিসেক্টমি করতে হবে, হ্যাঁ, থাকে ইফ দ্য ইন্টারক্রেনিয়াল এক্সটেনশন থাকে, স্প্রেড থাকে, ভেরিয়াস ক্রেনিয়াল নার্ভ লাইনগুলো থাকে, এবং রেডিওথেরাপি অ্যালোন, তখন যদি আমার চলে যায়, নার্ভগুলো পলসিভ হয়ে যায়, এটা সার্জারি খুব একটা বেনিফিট থাকে না। বাট বাই ডুইং দ্য সার্জারি, ইফ পেশেন্ট ইজ গুড হেলথ, ইউ ক্যান ডিসলোজ দ্য মাসেস, যেটা তোমার রেডিওথেরাপিতে পরে হেল্প করবে। কারণ মাস কমিয়ে ফেলতে পারলে রেডিওথেরাপি আমাদেরকে বেশ হেল্প করবে। সো রেডিওথেরাপি ওর ডোজটা কত? একটা ডোজ মনে রাখবো, অল মেলিগনেন্সিতে একটা ডোজ শুনে একটা সবাইতে যদি তুমি বলে যাও 5000 to 7000 ড্যাশ, হ্যাঁ, যদি বলো, হ্যাঁ, প্রত্যেকটা ডিপেন্ড করে। যখন আমরা মেনটেন করি বা লো ডোজে দিই, তখন আমরা 2500 থেকে 5000, স্ট্যান্ডার্ডটা হচ্ছে 5000 থেকে 7000 ড্যাশ। সো দিস আমরা একটা আইডিয়া করে জন্য পড়লাম।
এবং খুব একটা সুখকর সাবজেক্ট ছিল না। আজকে আমরা একটুকুই পড়বো, বেশি পড়বো না। সো ইনশাল্লাহ উইল সি ইউ দ্য নেক্সট ফ্রাইডে। Thank you very much to giving me patience here.